কি হয়েছে টুনি? তুমি এভাবে বসে বসে কাঁদছো কেন? টোনা, আমার যে ভীষণ ভয় করছে। ওই ডাইনি যদি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়, তখন আমি কি করব? ওই ডাইনি যে বলেছে আমার সন্তান জন্মানোর পরেই সে আমার সন্তানকে নিয়ে যাবে। আমি কি করে ওই ডাইনির হাত থেকে আমার সন্তানকে রক্ষা করব টোনা? টুনি, তুমি কেঁদো না। এখনো তো আমাদের সন্তান পৃথিবীতে জন্ম নেয়নি। তুমি এখনই এত চিন্তা করো না। দেখবে আমরা ঠিক একটা উপায় পেয়ে যাব আমাদের সন্তানকে রক্ষা করার জন্য। টোনা, তোমার কথাই যেন সত্যি হয় গো। আমাদের সন্তানকে যেন ওই ডাইনির হাতে মরতে না হয়। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টুনি একটা ডিম দেয়, আর ডিম দেখে টুনি অনেক খুশি হয়। টোনা, দেখো, আমি একটা ডিম দিয়েছি। আমার অনেক আনন্দ হচ্ছে। আর কয়েকদিনের মধ্যে ডিম থেকে আমাদের সন্তান জন্ম নিবে। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো। আমারও যে ভীষণ আনন্দ লাগছে। কি হয়েছে রে মা? তোদের এত খুশি খুশি লাগছে কেন? ও মা, টুনি, তুই ডিম দিয়েছিস? এ তো অনেক খুশির খবর। কিন্তু তোরা একটু সাবধানে থাকিস। তোরা তো জানিস এ বনে দুষ্টু ডাইনির নজর পড়েছে। ওই ডাইনি যে কোনো পাখির সন্তানকে বেঁচে থাকতে দেয় না। মা, আমরাও তো ওই ডাইনিকে নিয়ে ভাবছি। ডাইনির যে অনেক শক্তি। আমরা কি ওই ডাইনির শক্তির সাথে পেরে উঠবো? আমার যে ভীষণ ভয় করছে। মারে, তুই একটা কাজ করিস। তোর সন্তান জন্ম নিলে তোর সন্তানকে আমার হাতে তুলে দিস। আমি তোর সন্তানকে নিয়ে পাশের বনে চলে যাব। ডাইনিকে কিছুতেই বুঝতে দিব না। ঠিক আছে মা, তুমি তাই করো। তাতে তো অন্তত আমার সন্তানের পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়, আর টুনির ডিম থেকে জন্ম নেয় ফুটফুটে একটা মেয়ে সন্তান। আর টুনি তার মেয়েকে মিনু টুনটুনির হাতে তুলে দেয়। মা, এবার তুমি আমার সন্তানকে পাশের বনে নিয়ে যাও, যাতে ডাইনি কিছু বুঝতে না পারে। তুই কি ভেবেছিস তোর সন্তান জন্ম নিবে আর আমি কিছুই টের পাবো না? তুই ভুল ভেবেছিস। তুই কিছুতেই তোর সন্তানকে আমার হাত থেকে রক্ষা করতে পারবি না। না, দয়া করে তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিও না। ছেড়ে দাও, তুমি আমার সন্তানকে ছেড়ে দাও। টুনি অনেক কাঁদতে থাকে আর তার সন্তানকে ডাইনির কাছ থেকে ভিক্ষা চায়। কিন্তু ডাইনি টুনির কোনো কথাই শোনে না। ডাইনি টুনির সন্তানকে নিয়ে সেখান থেকে চলে যায়। মা, আমি পারলাম না আমার সন্তানকে রক্ষা করতে। আমি এমনই এক হতভাগী মা, যে কিনা নিজের সন্তানকে সামান্য ডাইনির হাত থেকে রক্ষা করতে পারেনি। কিরে টনি, তুই আবার ডিম দিয়েছিস? হ্যাঁ সুখী, আমি আবার ডিম দিয়েছি, কিন্তু যে অনেক ভয় করছে। টনি, তুই ভয় পাস না। ওই ডাইনি আর এ বনে থাকে না, অন্য বনে চলে গেছে। তুই তোর সন্তানকে নিশ্চিন্তে বড় করতে পারবি। সুখী, তুই সত্যি বলছিস? ওই ডাইনি আর এ বনে থাকে না? তবে তো ভালোই হয়েছে। এখন থেকে কোনো মায়ের বুক আর খালি হবে না। হ্যাঁ টনি, তুই ঠিকই বলেছিস। এখন থেকে আমরা শান্তিতে থাকতে পারবো। এ কথা বলে সুখী সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়, আর টুনির ডিম থেকে একটা মেয়ে সন্তানের জন্ম হয়। টোনা, দেখো, আমাদের কি সুন্দর একটা মেয়ে সন্তান হয়েছে। আজ থেকে ওর নাম টুকি। টুকিকে আমরা সব সময় আগলে রাখবো। টুকির কোনো বিপদ হতে দিব না।
হ্যাঁ টুনি, আমরা সব বিপদ থেকে টুকিকে রক্ষা করব। মা, মা, আমার অনেক খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও না। হ্যাঁ মা টুকি, আমি তোকে এক্ষুনি খাবার খেতে দিচ্ছি। টুনি, আমি কাজে যাচ্ছি, তুমি টুকিকে দেখে রেখো, আমার ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে টোনা, তুমি কাজে যাও, আমি টুকিকে দেখে রাখবো, ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। এরপর টোনা কাজে চলে যায়। আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। আর টুকিও একটু বড় হয়ে যায়। একদিন টুকি তার মা টুনিকে বলতে থাকে, মা, মা, আমি একটু আমার বন্ধুদের সাথে খেলা করতে যাচ্ছি। মা টুকি, তুই বনে খেলা করতে যাবি? কিন্তু তুই তো এখনো বড় হসনি, তোর যদি কোনো বিপদ হয়? মা, তুমি চিন্তা করো না তো, আমার কিছুই হবে না, তুমি দেখে নিও। মেয়েটা বাহিরে খেলা করতে গেল, কিন্তু আমার যে ভীষণ ভয় করছে। টুনি, তুমি চিন্তা করো না, টুকির কিছুই হবে না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। এরপর টুকি বন্ধুদের সাথে খেলা করে বিকেল বেলা বাড়িতে ফিরে আসে। আর এভাবেই টুকি প্রতিদিন বন্ধুদের সাথে খেলা করতে যেত। মা, মা, আমি আঙ্গুর ফল খাবো মা, তুমি আমাকে আঙ্গুর ফল এনে দাও না। মারে, এখন এই ঠান্ডায় আমি আঙ্গুর ফল কোথায় পাবো? এ বনে তো কোথাও আঙ্গুর ফল নেই। আঙ্গুর ফল আনতে হলে যে শহরে যেতে হবে, আর তোর বাবার হাতে যে এখন শহরে যাওয়ার মতো টাকা নেই, তোকে এখন আমি আঙ্গুর ফল খেতে দিব কি করে? কি, তুমি আমাকে আঙ্গুর ফল খেতে দিতে পারবে না? আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতেই থাকবো না। এ কথা বলে টুকি বাড়ি থেকে বেরিয়ে যায়। আর টুনি টুকিকে অনেক ডাকতে থাকে, কিন্তু টুকি টুনির কোনো কথাই শুনে না। টুকি উঠতে উঠতে পাশের বনে চলে যায়। আর টুকি একটা আঙুর ফলের বাগান দেখতে পায়। ও মা, এখানে তো দেখছি অনেক বড় বড় আঙ্গুর ফলের বাগান। আমি আজ মন ভরে এখান থেকে আঙ্গুর ফল খেয়ে যাব। মা আমাকে আঙ্গুর ফল এনে দেয়নি, তাতে কি হয়েছে? আমি এখান থেকে আঙ্গুর ফল খেয়ে যাব। আমার আঙ্গুর ফলের বাগানে আঙ্গুর ফল খেতে এসেছিস? আয়, আঙ্গুর ফল খেয়ে যা। কে তুমি? তোমাকে এত ভয়ঙ্কর দেখাচ্ছে কেন? তবে কি তুমি ডাইনি? হ্যাঁ, আমি ডাইনি, আর আমি এখন তোকে খেয়ে ফেলবো। না না, দয়া করে তুমি আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি। ডাইনিকে দেখে অনেক কাঁদতে থাকে। আর অন্যদিকে টুনি টুকিকে খুঁজতে বেরিয়ে পড়ে। টুনি টুকিকে খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে পড়ে। তাই টুনি একটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, আমি তো টুকিকে কোথাও খুঁজে পেলাম না। টুকি কোথায় চলে গেল? আমার যে এখন ভীষণ চিন্তা হচ্ছে। টুকি মা, তুই কোথায় গেলি? আমার কাছে ফিরে আয় মা, ফিরে আয়। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে খুলে বলো তো। হে কে? তুমি কে? আমি একটা পরী, তোমার কি হয়েছে আমাকে বলো। এরপর টুনি কথা না বাড়িয়ে পরীকে সব কথা খুলে বলে। আর সব শুনে পরী বলতে থাকে, তুমি একটু দাঁড়াও, আমি দেখছি তোমার মেয়ে কোথায় আছে। তোমার মেয়ে পাশের বনে ডাইনির আঙ্গুর ফলের বাগানে আটকে আছে। এ তুমি
তুমি কি বলছো পরি? আমার মেয়ে ডাইনির আঙুর ফলের বাগানে গেছে। এখন আমি ডাইনির হাত থেকে কি করে রক্ষা করব? তুমি চিন্তা করো না, আমি তোমার মেয়েকে ডাইনির হাত থেকে রক্ষা করব। তোমার মেয়ের কিছুই হবে না। এরপর পরি টুনিকে নিয়ে পাশের বনে চলে যায়। আর ডাইনির আঙুর ফলের বাগানে গিয়ে দেখে ডাইনি টুকিকে খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। শয়তান ডাইনি, তুই আমার একটা মেয়েকে খেয়েছিস, তবুও তোর স্বাদ মেটেনি। এখন আমার আরেকটা মেয়েকে খেতে চাইছিস? ছেড়ে দে বলছি, আমার মেয়েকে ছেড়ে দে। আমি কিছুতেই তোর মেয়েকে ছেড়ে দেব না। তোর চোখের সামনে তোর মেয়েকে আমি খেয়ে ফেলবো। এ কথা বলে ডাইনি যেই না টুকিকে খেতে যাবে ঠিক তখনই পরি জাদু করে ডাইনিকে মেরে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমাকে সাহায্য করার জন্য। তুমি না থাকলে আমার মেয়েটাকে আমি ফিরে পেতাম না। আমাকে ধন্যবাদ দিতে হবে না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাই আমার কাজ। এবার আমাকে ফিরে যেতে হবে। তুমি ভালো থেকো। এ কথা বলে পরি তার রাজ্যে ফিরে যায় আর টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাড়িতে চলে যায়। আর এরপর থেকে টুনি তার পরিবারকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। কিরে টুনটুন, তোর পায়ে জুতো কোথায় রে? তুই জুতো কিনিসনি? এই দেখ দেখ, আমরা তো সবাই জুতো কিনেছি। নতুন নতুন জুতো পরে স্কুলে এসে যে কি আনন্দ হচ্ছে আমাদের, তাই না রে বল পারুল? হ্যাঁ রে কুহু, আমারও অনেক ভালো লাগছে। দেখ কুহু দেখ, আমার লাল জুতো দুটো অনেক সুন্দর হয়েছে, তাই না বল? হ্যাঁ রে পারুল, কুহু, শালু, তোদের সবার জুতোগুলো অনেক সুন্দর রে। জুতো পরে তোদেরকে অনেক সুন্দর দেখাচ্ছে। আচ্ছা পারুল, তোদের জুতোগুলোর দাম কত রে? মাকে বলবো আমাকেও যেন জুতো কিনে দেয়। দাম শুনে কি করবি শুনি? এখন তো স্কুলের বইগুলোই ঠিকভাবে কিনতে পারিসনি, আবার জুতো কিনবি কি করে রে? হ্যাঁ, এভাবে কেন বলছিস কুহু? আমরা তো গরিব, তাই তো তোদের মতো যখন তখন দামি কিছু কিনতে পারি না, সেজন্য এভাবে বলবি? হয়েছে হয়েছে, থাক আর বলতে হবে না। তুই যে গরিব সেটা আমরা ভালো করেই জানি, বুঝেছিস? এই কুহু শালু, চল চল আমরা গিয়ে ছিটে বসে পড়ি, এক্ষুনি আবার ম্যাডাম চলে আসবে, বুঝেছিস? টুনটুনের পায়ে জুতো না থাকার কারণে টুনটুনের সব বান্ধবীরা টুনটুনকে অনেক অপমান করে আর টুনটুন মন খারাপ করে স্কুলে ক্লাস করতে থাকে। এরপর স্কুল ছুটি হলে টুনটুন বাড়িতে চলে আসে। মা, ও মা, তুমি আমাকে জুতো কিনে দিবে? জানো মা, স্কুলে আমার সব বান্ধবীরা জুতো পরে আসে, শুধু আমারই জুতো নেই। ও মা, আমাকে একজোড়া জুতো কিনে দাও না গো মা। টুনটুন, স্কুল থেকে ফিরে কি বায়না শুরু করলি বলতো? তুই তো জানিস তোর মা কতটা গরিব। এখন পর্যন্ত তোর স্কুলের বইগুলোই কিনতে পারলাম না আমি, আবার তুই জুতার বায়না ধরলি আমার কাছে। আমি কিচ্ছু জানি না মা, তুমি আমাকে জুতো কিনে দিবে মানে দিবে, আমি জুতো পরে স্কুলে যাব। জানো, আজকে আমার পা ছাড়া স্কুলে সবার পায়ে জুতো ছিল। আমার পায়ে জুতো নেই বলে সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছে, আমাকে অনেক অপমান করেছে। আমি আর জুতো ছাড়া স্কুলে যাবই না মা, হ্যাঁ একদম স্কুলে যাব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুই কাঁদিস না তো। যা এবার গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি আগে তোর বইগুলো কিনে দেই, তারপর তোকে সুন্দর জুতা কিনে দিব, কেমন? তুমি সত্যি বলছো মা? ইয়ে, আমিও জুতো পরে স্কুলে যাব। হুররে, কি মজা কি মজা। টুনটুন খুশি হয়ে ঘরে চলে যায়। এদিকে টুনটুনের মা টুনি চিন্তায় মগ্ন হয়ে পড়ে। কি রে টুনটুন, আজকেও তুই খালি পায়ে স্কুলে এসেছিস? খুব না বলেছিলি তোর মা নাকি তোকে সুন্দর জুতো কিনে দিবে? কই কই রে তোর জুতো? আরে কুহু, তুই যে কি বলিস না, টুনটুনের মা তো গরিব, ওকে জুতা কিনে দিবে কি করে শুনি? এই টুনটুন, এই তোকে এই জীবনে জুতা পরতে হবে না, বুঝেছিস? তুই বরং আমাদের জুতাগুলো দেখতেই থাক আর দেখতেই থাক, আর মনে মনে সান্ত্বনা নে। শোন, তোরা আমাকে একদম অপমান করবি না, আমার মা কয়েকদিন পরই আমাকে জুতো কিনে দিবে, তোদের থেকেও দামি জুতো কিনে দিবে, বুঝেছিস?
ইস, দামি জুতা পরবে। এই তোরা শোন শোন, দেখ এই গরিব টুনটুন কি বলছে আমাদের, ও নাকি আমাদের থেকেও দামি জুতা পরবে। বড্ড হাসালি রে তুই, পেটে ভাত জোটে না, বই কিনতে পারে না, ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুলে আসে, আবার ও নাকি দামি জুতা পরবে। ভাগ এখান থেকে। টুনটুনের স্কুলের বান্ধবীরা টুনটুনকে এভাবে প্রতিদিন জুতার জন্য অপমান করত। এভাবেই দিন কাটতে থাকে। কি রে মা, এখানে বসে আছিস কেন? স্কুলে যাবি না তুই? না, আমি স্কুলে যাব না। তুমি আমাকে যতদিন পর্যন্ত জুতো কিনে দিবে না, আমি ততদিন পর্যন্ত স্কুলে যাব না, এই আমি বলে দিলাম। মা রে, তুই আমার দুঃখটা একটু বুঝলি না। কেন এমন করিস বলতো? আমাদের মতো গরিবদের ভাগ্যে যে এমন দামি দামি জিনিস মানায় না রে মা। তুই রাগ করিস না, এখন স্কুলে যা। আমার হাতে টাকা হলে আমি তোকে জুতা কিনে দিব। কতদিন আমাকে এভাবে আর সান্ত্বনা দিবে মা? সেই থেকে তো বলেই আসছো যে জুতো কিনে দিবে, দিলে না তো। আর তুমি জুতো কিনে দাও না জন্যই তো প্রতিদিন কুহু পারুল আমাকে কত অপমান করে, আমাকে খেলতেও নেয় না, আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি জুতো ছাড়া কিছুতেই স্কুলে যাব না বা কিছুতেই স্কুলে যাব না। এই বলে টুনটুন রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে টুনি নিজের কপাল চাপকাতে থাকে। আমি মায়ের কাছে আর কোনো দিনও জুতো কিনতে চাইবো না, আর স্কুলেও যাব না। তাহলে তো কুহুরা আমাকে আর অপমানও করতে পারবে না। টুনটুন এসব বলে নদীর পাড়ে বসে একা একাই কাঁদতে থাকে। এমন সময় টুনটুন দেখে যে নদীর জলে একজোড়া লাল জুতো ভেসে আসছে। আরে আরে, জলের উপর ওটা লাল চকচকে কি ভাসছে? মনে হচ্ছে কোনো জুতো, কিন্তু জলের উপর জুতো ভাসছে কেন? টুনটুন এসব ভেবে জুতো দুটো টেনে উপরে নিয়ে আসে। বাবা, কি সুন্দর দুটো লাল জুতো। জুতো দুটো একদম নরম তুলতুলে, কি সুন্দর দেখতে রে বাবা। এমন সময় জুতা দুটো থেকে আওয়াজ আসতে থাকে। আমি হলাম জলে ভাসা জাদুই জুতা, যে আমাকে কুড়িয়ে পায় আমি তার দাস হয়ে যাই। যেহেতু তুমি আমাকে কুড়িয়ে পেয়েছো, তাই আজ থেকে আমি তোমার দাস। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। কি তুমি সত্যি বলছো? তুমি জলে ভাসা জাদু জুতো, আমি যা বলবো তুমি তাই শুনবে? হ্যাঁ শুনবো তো। তুমি শুধু একবার এই জুতো দুটো পায়ে পড়ে নাও, আর আমার কাছে যা ইচ্ছে তাই চাও, আমি তোমাকে তাই দিয়ে দিব। জুতার কথা শুনে টুনটুন অনেক খুশি হয়, আর খুশি মনে জুতা দুটো পায়ে পড়ে নেয়। জাদু জুতো, তুমি আমায় কি অনেকগুলো চকলেট দাও তো? অনেক দিন থেকে আমি চকলেট খাই না। টুনটুনের কথা শেষ হতে না হতেই জাদুই জুতো আলোকিত হয়ে ওঠে, আর জুতো থেকে অনেক সুস্বাদু দামি দামি চকলেট বেরিয়ে আসে। আর টুনটুন তো খুশিতে আত্মহারা হয়ে চকলেটগুলো হাতে তুলে নেয় আর নাচতে নাচতে বাড়িতে চলে যায়। কি রে মা, তুই এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, কখন থেকে খুঁজছি আমি তোকে। এ কি, তোর পায়ে জুতা এলো কোথা থেকে? আর এত দামি চকলেটই বা কোথায় পেলি তুই? কি রে বল আমাকে, তুই আবার চুরি করিসনি তো এসব? তোর মা, চুরি করতে যাব কেন? শোনো তবে জুতোর কাহিনী শোনো। এরপর টুনটুন তার মাকে সব ঘটনা খুলে বলে। কি সব বলছিস তুই? জুতা আবার জাদুই হয় নাকি? বিশ্বাস হচ্ছে না তো তোমার মা? দাঁড়াও, তোমাকে প্রমাণ দেখাচ্ছি। এই জাদুই জুতা, আমাদেরকে অনেক সুস্বাদু খাবার দাও তো। কথা বলা মাত্রই জাদুই জুতো আলোকিত হয়, আর ওদের সামনে সুস্বাদু খাবার চলে আসে। সত্যি তো টুনটুন মা, এই জলে ভাসা জুতাগুলো তো জাদুই জুতা। এই জুতার জন্য বুঝি এবার আমাদের গরিবের ভাগ্য একদম খুলে যাবে রে মা। সবই ঈশ্বরের আশীর্বাদ মা। আমরা গরিব জন্যই হয়তো ঈশ্বর আমাদের কাছে এই জাদুই জুতো জোড়া পাঠিয়েছে। মা, এরপর থেকে তোমাকেও আর কষ্ট করে কাজ করতে হবে না, আর আমাকেও কুহুদের অপমান সহ্য করতে হবে না। কাল থেকে আমি লাল জুতো পরে স্কুলে যাব। এরপর থেকে টুনটুন জুতো পরে স্কুলে যায়। টুনটুনের জুতা অন্যদের জুতার থেকে অনেক বেশি সুন্দর ছিল, তাই কেউ আর টুনটুনকে কখনো অপমান করতে পারতো না।
আর জাদুই জুতার সাহায্যে টুনটুনদের ভাগ্য একদম বদলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। কাঠমিস্ত্রি টোনা দাদা, ও টোনা দাদা, তুমি দুদিনের মধ্যে আমাকে একটা সুন্দর আলমারি বানিয়ে দিবে গো। তুমি ছাড়া এই বনে এত জলদি আর সুন্দর করে কেউ আসবাবপত্র বানাতেই পারে না। তুমি এই বনে আছো বলেই আমরা বনের পাখিরা ঘরে এত সুন্দর সুন্দর আসবাবপত্র বানিয়ে রাখতে পারি। আরে কবুতর দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে দুদিনের মধ্যেই আলমারি বানিয়ে দিব। তোমাদের জন্যই তো আমি এই আসবাবপত্রের দোকান খুলে বসেছি। দুদিন পর এসে তুমি তোমার আলমারি নিয়ে যেও গো। টোনার এমন কথা শুনে কবুতর টোনার আসবাবপত্রের দোকান থেকে চলে যায়। এদিকে টোনার আসবাবপত্রের পাশেই যোগু কাক নামে এক কাঠমিস্ত্রির আসবাবপত্রের দোকান ছিল। না না, ওই টোনার এমন সফলতা আমি কিছুতেই মেনে নিব না। ওই টোনার দোকানে সবাই এসে তাদের আসবাবপত্র বানায় আর প্রতিদিন টোনা মোটা অঙ্কের টাকা লাভ করে। এবার আমাকে এই টোনার কোনো একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু কি করি? হ্যাঁ, পেয়েছি। এভাবেই যোগু কাক মনে মনে বুদ্ধি করতে থাকে আর সঠিক সময়ে অপেক্ষা করতে থাকে। তারপর বনের মধ্যে রাত নেমে আসলে যোগু কাক চুপি চুপি টোনার দোকানের সামনে আসে আর হাসতে হাসতে বলতে থাকে, টোনা, তোর দোকানে আজ আমি আগুন ধরিয়ে দিব। তখন দেখবো তুই আর কিভাবে আসবাবপত্র তৈরি করিস। তোর দোকানে যতগুলো কাঠ হাতিয়ারপাতি আছে সব পুড়িয়ে দিব আমি। তুই একদম পথে বসে যাবি, আর বনের পাখিরা আর কোনো উপায় না পেয়ে আমার কাছে আসবে আসবাবপত্র বানাতে। তখন আমি একমাত্র এই বনের কাঠমিস্ত্রি থাকবো, আর আমারই শুধু আসবাবপত্রের দোকান থাকবে। এ কথা বলে যোগু কাক টোনার দোকানে আগুন লাগিয়ে দেয়। তারপর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টোনার দোকানে আগুন দাও দাও করে জ্বলতে থাকে। রাতের আধারে এক নিমেষেই টোনার দোকানের ভেতরে সব জিনিসপত্র আর কাঠগুলো পুড়ে ছাই হয়ে যায়। পরদিন সকালবেলা, হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে, আমার সব চলে গেল। আমার দোকানে কে আগুন লাগিয়ে দিল? হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল। হায় ঈশ্বর, তুমি আমার সাথে এটা কি করলে? এ কথা বলেই টোনা তার দোকানের সামনে দাঁড়িয়ে কপাল চাপড়াতে থাকে। এদিকে পাশের আসবাবপত্রের দোকানের মালিক যোগু কাক মিটিমিটি হাসতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আমি তো আমার কাঠের দোকান হারিয়ে নিঃস্ব প্রায়। এদিকে বনের মধ্যে যে নতুন করে কাঠ কাটতে যাব, সেই যন্ত্রপাতিও নেই আমার। হায় ঈশ্বর, এ তুমি আমাকে কোন ঘূর্ণিপাকে ফেললে? ঘরে না আছে খাবার আর না আছে টাকা। এইভাবে চলতে থাকলে তো না খেতে পেরে আমি মরেই যাব। না, এই বনে আমি আর থাকবো না। এই বনে এই বাড়ি ছাড়া তো আমার কিছুই নেই। অন্য বনে গিয়ে আমাকে কাজ খুঁজতে হবে। আজকেই বেরিয়ে পড়বো আমি। এ কথা বলেই টোনা বাড়িঘর ছেড়ে মনের দুঃখে বন থেকে বেরিয়ে পড়ে। এরপর টোনা যেতে যেতে অন্য বনে চলে যায়। টোনা যখন পথ ধরে হাঁটছিল, ঠিক সেই সময় এক মরা গাছের কান্না শুনতে পায় টোনা। কেউ কি আছো আমার আশেপাশে? আমাকে একটু জল দিতে পারবে গো? আমি জল না খেয়ে থাকতেই পারছি না। এভাবে আর বেশি দিন থাকলে অবশিষ্ট যেটুকু আছে আমার সেই প্রাণটুকু বেরিয়ে যাবে। কেউ কি আছো আশেপাশে? আমাকে একটু জল দাও গো। মরা গাছের এমন অসহায় অবস্থা দেখে টোনার মনে ভীষণ মায়া হয়। আর টোনা মনে মনে বলতে থাকে, আহারে বেচারা মরা গাছ, চলাচলও করতে পারে না, নিজের তৃষ্ণাও নিবারণ করতে পারে না। যাই, পাশের পুকুর থেকে একটু জল তুলে এনে ওই মরা গাছের গোড়ায় দেই। এ কথা বলে টোনা পুকুর থেকে জল তুলে আনে আর মরা গাছের গোড়ায় দেয়। আর মরা গাছ টোনার এমন উদারতা দেখে ভীষণ মুগ্ধ হয়ে যায়। কে গো পথিক তুমি? আজ এমন ঈশ্বরের মতো এসে আমার প্রাণ বাঁচালে। আজ তুমি আমার গোড়ায় জল না ঢাললে কি যে হতো আমার। তা তুমি কোথা থেকে এসেছো গো? এই বনে সাধারণত কোনো পাখি আসে না। তুমি এই বনে কি করতে এসেছো? আমার নাম টোনা গো, টোনা।
আসলে আমি সব কিছু হারিয়ে নিরুপায় হয়ে এই বনে কাজের খোঁজে এসেছি। এ কথা বলেই টোনা মরা গাছকে সব কথা খুলে বলে। সব শুনে মরা গাছের মনে অনেক কষ্ট হয়। এরপর মরা গাছ টোনাকে বলে, আহারে, তোমার তো তাহলে বেশ কষ্ট। শোনো, তুমি কোনো চিন্তা করো না। তুমি আমাকে জল দিয়ে সাহায্য করলে, আর আমি তোমাকে সাহায্য করব না তা কি করে হয় বলো তো? শোনো টোনা, আমি এক জাদুই মরা গাছ। এখন তো ডালিমের মৌসুম, তাই আমি অনেকগুলো পাকা ডালিম দিব তোমাকে। সেগুলো বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে। মরা গাছ এ কথা বলার সাথে সাথে মরা গাছের প্রতিটা ডালে ডালে পাকা ডালিম ধরে। তা দেখে তো টোনা ভীষণ অবাক হয়ে যায়। একই মরা গাছে পাকা ডালিম, এ কোন আশ্চর্যজনক ঘটনা। আমি এমন ঘটনা তো কখনোই দেখিনি। তোমাকে বলেছি না আমি জাদুই মরা গাছ, যা ইচ্ছে হয় আমি তাই করতে পারি। শোনো, এখন এক ঝুড়ি পাকা ডালিম নিয়ে যাও তো এখান থেকে। আর এক ঝুড়ি পাকা ডালিম বিক্রি হয়ে গেলে আবার এক ঝুড়ি পাকা ডালিম পেরে নিয়ে যেও, কেমন? মরা গাছের এমন কথা শুনে টোনা ভীষণ খুশি হয়ে যায়। তারপর টোনা মরা গাছের কথা মতো এক ঝুড়ি পাকা ডালিম পেরে নিয়ে যায় সেখান থেকে। আর বাড়িতে ফিরেই টোনা সেই মরা গাছের আকর্ষণীয় পাকা পাকা ডালিম বাজারে বিক্রি করতে থাকে। এভাবেই টোনা পাকা ডালিম বিক্রি করে অনেক টাকা পেত। কাঠের ব্যবসা করে যতটা না লাভবান হয় টোনা, তার থেকেও পাকা ডালিম বিক্রি করে আরো বেশি লাভবান হতে থাকে। টোনার এমন উন্নতি জোকু কাকের নজরে আসে। টোনার আসবাবপত্রের দোকান পুড়িয়ে দিয়েও তো দেখছি টোনার কোনো ক্ষতি করতে পারলাম না। আচ্ছা, টোনার বাড়িতে তো কোনো ডালিম গাছ নেই, তবে টোনা কোথা থেকে ডালিম পাচ্ছে আর এভাবে বিক্রি করছে? ব্যাপারটা তো দেখতেই হচ্ছে। ডালিম বিক্রি করে যদি এত টাকা লাভ করা যায়, তবে টোনার কাছ থেকে সব ডালিম কেড়ে নিয়ে আমি ডালিম বিক্রি করা শুরু করব। যাই, টোনার বাড়িতে যাই আর পুরো ব্যাপারটা দেখে আসি। এ কথা বলে টোনাকে অনুসরণ করার জন্য জোকু কাক টোনার বাড়িতে যায় আর দেখে টোনা একটা ঝুড়ি নিয়ে বনের গভীরের দিকে যাচ্ছে। তা দেখে জোকু কাকও টোনার পিছু নেয় আর পিছু করতে করতে সেই মরা গাছের কাছে পৌঁছে যায়। টোনা মরা গাছের কাছে গিয়ে সেই গাছ থেকে পাকা ডালিম পেড়ে ঝুড়ি ভর্তি করে নিয়ে চলে যায়। এদিকে মরা গাছে পাকা ডালিম দেখে জোকু কাক ভীষণ অবাক হয়ে যায়। এ কি অবাক করা কাণ্ড! মরা গাছে আবার কখনো ডালিম ধরে নাকি? এই মরা গাছ তো তাহলে কোনো জাদুই গাছ হবে। বাবা, এই গাছের ডালিমের খোঁজ পেয়ে আমার তো ভালোই হলো। যাই, এবার এই মরা গাছ থেকে সব ডালিম আমি পেরে নিয়ে যাই। টোনার কোনো ডালিমই পাবে না এই মরা গাছ থেকে। এ কথা বলে জোকু কাক যেমনি মরা গাছের কাছে গিয়ে পাকা ডালিমে হাত দেয়, অমনি গাছ থেকে সবগুলো ডালিম মাটিতে ঝরে পড়ে যায়। আর ছোট ছোট ডালিমগুলো একত্রিত হয়ে বড় একটা রাক্ষসী ডালিমে পরিণত হয়। তোর সাহস তো কম নয়, লোভে পড়ে পাকা ডালিম নিতে এসেছিস। ওরে হারামজাদা, আজ তোর রক্ষে নেই। গিলে খাবো তোকে, আমি গিলে খাবো, আর মাংস সব চিবিয়ে চিবিয়ে খাবো তোর। ওরে বাবা রে, এ তো দেখছি একটা ভয়ঙ্কর রাক্ষসী ডালিম। আমার দরকার নেই বাবা, পাকা ডালিম নেয়ার আমার দরকার নেই। আমি আগে আমার নিজের প্রাণটা বাঁচাই, নিজে বাঁচলে বাপের নাম। এ কথা বলে জোকু কাক সেখান থেকে পালিয়ে যায় আর লোভের বশে কোনো দিন মরা গাছের পাকা ডালিমের দিকে নজর দেয় না। এদিকে রাক্ষসী ডালিম টুকরো টুকরো হয়ে আবার ছোট্ট ছোট্ট ডালিমে পরিণত হয়ে যায় আর মরা গাছে ঝুলে যায়। এদিকে টোনা এসব ঘটনার কিছুই বুঝতে পারে না। টোনা প্রতিদিন মরা গাছ থেকে ঝুড়ি ঝুড়ি পাকা পাকা ডালিম ছিঁড়ে নিয়ে বাজারে যেতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।